আমরা এর আগে প্রিভিয়াস যতগুলো টিউটোরিয়াল দেখেছিলাম তার সবগুলোতেই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই মেথডটি আমরা দেখেছিলাম। এখানে আমি একটি স্যাম্পল প্রোগ্রাম লিখে রেখেছি এবং এই প্রোগ্রামটি রান করলে আমরা আউটপুটে হ্যালো প্রোগ্রামার্স এই মেসেজটি দেখতে পাই। জাভার যে কোনো প্রোগ্রামের এক্সিকিউশন শুরুই হয় এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড থেকে। আমি এর আগেও বলেছিলাম আপাতত এই বিষয়টি কিভাবেই জেনে রাখতে, এবং এও বলেছিলাম যে পরবর্তীতে আমি এই নিয়ে ডিটেইলস ডিসকাশন করব। আজকে জাভা মেথড নিয়ে সবগুলো বিষয় আলোচনা না করলেও মোটামুটি বেশিরভাগ বিষয়ই আজকে কভার করার চেষ্টা করব। আজকে আমরা দেখব কিভাবে মেইন মেথডের মতো করে জাভাতে অন্যান্য জাভা মেথড ক্রিয়েট করা যায়। তোমরা যারা জাভাতে প্রোগ্রামিং করছো তারা হয়তো অনেকেই খেয়াল করবে, অনেকেই জাভা মেথড এবং ফাংশন এই দুটি শব্দকে একটি অপরটির অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করে থাকে। যদিও এই বিষয়টিতে ক্ষতির তেমন কিছু নেই, তারপরেও এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। জাভাতে যে কোনো প্রোগ্রাম লিখতে হলে আমাদের একটি ক্লাস ক্রিয়েট করতে হয়। যখনই ক্লাসের বিষয়টি আসে তখন সেখান থেকে অবজেক্টের বিষয়ও চলে আসে। চিন্তার কারণেই এইগুলো নিয়ে পরবর্তীতে আরো ডিটেইলসে আলোচনা করা হবে। যেহেতু আমাদের জাভাতে ক্লাস এবং অবজেক্ট বিষয়টি থাকে, তাই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে আসলে ক্লাস লিখা বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে আমরা মেথড গুলোকে আমরা ফাংশন নামে অভিহিত করতে পারি। কিন্তু যখন আমাদের ডিসকাশন ক্লাস অবজেক্ট এই বিষয়গুলোর মধ্যে চলে আসবে, তখন আমরা আসলে ফাংশনকে ফাংশন না বলে মেথড নামে অভিহিত করব। জাভাতে একটি মেথডের সিনট্যাক্স কেমন হতে পারে বা জাভাতে একটি মেথডের কি কি কম্পোনেন্ট থাকতে পারে, চলো আমরা একটু দেখে আসি। জাভাতে একটি মেথড দেখতে অনেকটা এরকম হতে পারে। তোমরা হয়তো বলতে পারো যে মেইন মেথডে তো এত কিছু নেই, তাহলে এখানে এত কিছু কেন? আমি প্রতিটি কম্পোনেন্ট ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে পাবলিক। একে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের পাশাপাশি জাভাতে অন্যান্য যে সকল মডিফায়ার রয়েছে তার মধ্যে একটি হলো প্রাইভেট, অপরটি হলো প্রটেক্টেড। এছাড়াও আমরা যদি কোনো কিছুই মেনশন না করি জাভাতে সেটিকে বলা হয় ডিফল্ট। এই প্রতিটি বিষয় বা অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে ডিটেইলসে আলোচনা করা হবে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তবে আপাতত জেনে রাখো এই অ্যাক্সেস মডিফায়ার গুলো নির্ধারণ করে আমরা জাভাতে কোনো একটি ক্লাস অথবা ভেরিয়েবল অথবা মেথডকে কতটুকু অ্যাক্সেস দিতে চাই। এরপর আমাদের ডাবল যে টাইপটি আমরা লিখেছি এটিকে আসলে বলা হয় রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ বিষয়টি কি আমরা প্র্যাকটিক্যালি একটু পরেই দেখব। যখন আমরা বলি যে এই মেথডটির রিটার্ন টাইপ ডাবল, এর অর্থ হচ্ছে এই মেথডটির সকল কাজ সম্পন্ন হওয়ার পর এটি ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করে। যদি তোমাদের ফাংশন কোনো কিছুই রিটার্ন না করে সেক্ষেত্রে এখানে রিটার্ন টাইপ হিসেবে আমরা লিখতে পারি ভয়েড। এর অর্থ হচ্ছে কোনো কিছুই সে রিটার্ন করবে না, শূন্য বা ফাঁকা কোনো কিছুই না। আমরা এর আগেও দেখেছি মেইন মেথডের ক্ষেত্রে রিটার্ন টাইপ আমরা ভয়েড লিখে থাকি। এর অর্থ হচ্ছে মেইন কোনো কিছুই রিটার্ন করে না। এরপর আমাদের ডিভাইড টু নাম্বারস যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় মেথড নেম। এটি মূলত কোন একটি মেথডের নাম নির্ধারণ করে থাকে। মেথড নেম হচ্ছে একটি আইডেন্টিফায়ার। এই সিরিজের লেকচার 3 তে আমরা দেখেছি কিভাবে একটি আইডেন্টিফায়ারের নামকরণ করতে হয়। সুতরাং আইডেন্টিফায়ারের নামকরণের সমস্ত রুলই মেথডের নামকরণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এরপর ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস এর মধ্যে আমরা যে দুটি ভেরিয়েবল দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হয় প্যারামিটারস। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্যারামিটারস যখন আমরা লিখেছি তখন তার সামনে আমরা একটি করে ডাটা টাইপ বলে দিয়েছি। যেমন নাম্বার 1 এর ক্ষেত্রে এটি হলো ডাবল টাইপ, নাম্বার 2 এর ক্ষেত্রেও এটি হচ্ছে একটি ডাবল টাইপ। এর অর্থ হচ্ছে ডিভাইড টু নাম্বারস এই মেথডটি দুটি ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে। অর্থাৎ যখন আমরা ডিভাইড টু নাম্বারস এই মেথডটিকে কল করব তখন আমাদেরকে দুটি ডাবল টাইপের ভ্যালু পাস করিয়ে দিতে হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখব কিছুক্ষণের মধ্যেই। এর পরবর্তীতে যে অংশটি রয়েছে থ্রোস দেন এরিথমেটিক এক্সেপশন। থ্রোস এর পর আমরা একাধিক এক্সেপশন ক্লাসকে মেনশন করতে পারি। এর অর্থ হচ্ছে আমার এই ডিভাইড টু নাম্বারস মেথডটি থেকে এই লিস্ট অফ এক্সেপশন থ্রো হতে পারে। বিভিন্ন সিচুয়েশনে এই টাইপের এক্সেপশন লিস্ট অফ এক্সেপশন থ্রো হতে পারে। এক্সেপশনস নিয়ে আমরা ডিটেইলস পরবর্তীতে অবশ্যই আলোচনা করব, তখন আরো বিষয়টি ক্লিয়ার হবে। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কার্লি ব্রেসের স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট। এই পুরো অংশটুকুকে বলা হয় মেথডের বডি। এর ভেতরেই আমরা লিখি মেথডটি আসলে কি কাজ করবে। এর সাথে আরেকটা বিষয় আমি অ্যাড করে রাখি, সেটি হচ্ছে আমরা শুরুতে বলেছি যে ডাবল হচ্ছে একটি রিটার্ন টাইপ। এর অর্থ হচ্ছে আমার ডিভাইড টু নাম্বার এই মেথডটি সবগুলো কাজ শেষে আমাদের একটি
ডাবল ভ্যালু রিটার্ন করবে এবং সবশেষে তোমরা যদি খেয়াল করো এখানে আমরা একটি কিওয়ার্ড ব্যবহার করেছি রিটার্ন কিওয়ার্ড। এর অর্থই হচ্ছে এই পজিশন থেকে তুমি রেজাল্ট ভ্যালুটিকে রিটার্ন করিয়ে দাও। এবং আমরা যদি দেখি রেজাল্ট হচ্ছে কি টাইপের ভেরিয়েবল, আমরা দেখতে পাবো রেজাল্ট হচ্ছে ডাবল টাইপের ভেরিয়েবল। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমরা কোন একটি মেথড ডিক্লারেশনের সময় যে টাইপের রিটার্ন টাইপ সেট করব সবশেষে আমাদের সেই টাইপেরই ভ্যালু রিটার্ন করিয়ে দিতে হবে। এতগুলো কম্পোনেন্ট দেখে আসলে ঘাবড়ে যাবার কিছু নেই। এখানে সবগুলো কম্পোনেন্টই তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে ব্যবহার করতে করতে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, যে কম্পোনেন্ট গুলো আমি এখানে মেনশন করেছি সবগুলোই আসলে কম্পালসারি কোনো কম্পোনেন্ট নয়। উদাহরণস্বরূপ আমি যদি দেখি অ্যাক্সেস মডিফায়ার, এটি আমাদের লিখতেই হবে। যে কোনো মেথডের শুরুতে আমরা অ্যাক্সেস মডিফায়ার আমরা লিখবই। যদি কোনো কিছু না লিখি সেক্ষেত্রে সেটি ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হিসাবে কনসিডার করতে হয়। জাভা সেটিকে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হিসেবে কনসিডার করবে। এরপর রিটার্ন টাইপ, এটি আমাদের দেয়া বাধ্যতামূলক। মেথড যেহেতু লিখবো সুতরাং মেথডের নাম এটি দেওয়া বাধ্যতামূলক এবং মেথডের বডি এটি দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ কার্লি ব্রেস শুরু থেকে শেষ পর্যন্ত এই পোর্শনটুকু আমাদের লিখতেই হবে এবং রিটার্ন টাইপের উপর বেস করে অবশ্যই আমাদের রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে। এটি যদি ভয়েড হয় সেক্ষেত্রে আমরা কোনো কিছুই রিটার্ন করব না। এই কম্পোনেন্ট গুলো আসলে একটি মেথডের কম্পালসারি কম্পোনেন্ট, এগুলো থাকতেই হবে। এছাড়া আমরা যদি চিন্তা করি প্যারামিটারস এবং এক্সেপশন লিস্ট, এটি আসলে প্রয়োজন অনুসারে ভেরি করে। আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্যারামিটার লিস্ট প্যারেনথেসিসের ভেতরে দিতেও পারি, নাও দিতে পারি। আমরা যদি মনে করি যে আমার এই ফাংশনটি বা এই মেথডটি কোনো প্যারামিটারসই অ্যাকসেপ্ট করবে না, কোনো ভ্যালু সে রিসিভ করবে না, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কোনো কিছুই লিখবো না, ফার্স্ট ব্র্যাকেটটি এমটি আকারে রাখবো। এবং সর্বশেষে যে এক্সেপশন লিস্ট, এটিও আমরা প্রয়োজন অনুসারে লিস্টটি লিখবো, কমা দিয়ে দিয়ে লিখতে পারি আমরা। এবার আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। আমরা এতক্ষণ যা দেখলাম সেই অনুসারে আমরা যদি একটু মেইন মেথডটিকে বিশ্লেষণ করার ট্রাই করি তাহলে আমরা বুঝতে পারছি এটিকে বলা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। স্ট্যাটিক কিওয়ার্ডটি আমরা মেথড, ক্লাস, ভেরিয়েবল যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারি। এটির বিশেষ একটি মিনিং রয়েছে, এটি সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। ভয়েড এর অর্থ হচ্ছে মেইন মেথডটি রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, অর্থাৎ মেইন আসলে কোনো কিছুই রিটার্ন করবে না। এ কারণেই তোমরা দেখবে আমাদের মেইন মেথডের সর্বশেষে কোনো আমরা রিটার্ন স্টেটমেন্ট কখনোই লিখিনি। এরপর স্ট্রিং, থার্ড ব্র্যাকেট, args, এখানে args হচ্ছে প্যারামিটার নেম, অর্থাৎ মেইন আমাদের একটি প্যারামিটার রিসিভ করতে পারে এবং এটি হচ্ছে একটি স্ট্রিং এর অ্যারে। স্লাইডে আমরা যে মেথডটি দেখেছিলাম আমি সেটিকে এখানে লিখে রেখেছি। আমরা একটি মেথডের ভেতর থেকে অন্য একটি মেথডকে কল করতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি, যেহেতু আমাদের প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট হচ্ছে মেইন মেথড, সুতরাং আমরা মেইন মেথডের ভেতর থেকে ডিভাইড টু নাম্বারস এই মেথডটিকে কল করতে পারবো। এই মেথডটিকে কল করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের শুরুতে মেথডটির নাম লিখতে হবে, এরপর ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের যে কয়েকটি প্যারামিটার আমরা লিখে রেখেছি সেই অনুসারে ভ্যালু এখানে পাস করতে হবে। যেহেতু ডিভাইড টু নাম্বারস এই মেথডটি দুটি ডাবল টাইপের ভ্যালুকে রিসিভ করতে পারে, সুতরাং আমরা এখানে পাস করতে পারি, আমি ধরলাম প্রথম ভ্যালুটি পাস করব 10.0 এবং দ্বিতীয় যে ভ্যালুটি রয়েছে সেটি আমরা পাস করব 5.0। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি এরর দিচ্ছে। এর কারণ হচ্ছে এই স্ট্যাটিক কিওয়ার্ডটি। যদি আমরা কোনো একটি মেথডের সামনে স্ট্যাটিক এই কিওয়ার্ডটি ব্যবহার করি তাহলে সেই মেথড থেকে সরাসরি যদি অন্য একটি মেথডকে অ্যাক্সেস করতে চাই সেটিকেও স্ট্যাটিক টাইপের হতে হবে। এই কারণে আমি যদি পাবলিকের পরে একটি স্ট্যাটিক দিয়ে দেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এররটি চলে গিয়েছে। স্ট্যাটিক সম্পর্কে ডিটেইলসে আরো আলোচনা করা হবে, তখন বিষয়টি আরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভাইড টু নাম্বারস এর মধ্যে আমরা দুটি ডাবল ভ্যালু পাস করিয়েছি, যেখানে 10.0 এই মানটি আসলে অ্যাসাইন হবে ডিভাইড টু নাম্বারস এর নাম্বার 1 এই ভেরিয়েবলে এবং 5.0 এই মানটি আসলে অ্যাসাইন হবে নাম্বার 2 ভেরিয়েবলে। আমরা যখনই এভাবে লিখলাম এটির অর্থই হচ্ছে আমরা এই পজিশন থেকে ডিভাইড টু নাম্বারস মেথডটিকে কল করেছি। যেহেতু ডিভাইড টু নাম্বারস এই মেথডটি একটি ডাবল টাইপের ডাটা রিটার্ন করতে পারে, সুতরাং এই মেথডটির এক্সিকিউশন শেষে সে একটি ডাবল ভ্যালু রেজাল্ট রিটার্ন করবে এবং সেই ভ্যালুটি আমরা এই পজিশনে পাবো, রাইট? সুতরাং আমরা যদি এখানে একটি ডিভিশন নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এই ডিভিশন নামের ভেরিয়েবলে এই মেথডটিকে অ্যাসাইন করিয়ে দেই, এর অর্থ হচ্ছে ডিভাইড টু নাম্বারস এই মেথডটি যা রিটার্ন করবে সেটি আমরা ডিভিশন ভেরিয়েবলের ভ্যালু আকারে পাবো। এরপর আমরা যদি ডিভিশন ভেরিয়েবলটিকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মেথডটি থেকে রিটার্নকৃত ভ্যালুটি আমরা আউটপুটে পাবো। এখন আমরা দেখি ডিভাইড টু নাম্বারস এই মেথডটি আসলে কি কাজ করছে। এটি আসলে দুটি নাম্বার, ডাবল নাম্বারকে
প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করছে। এরপর প্রথম নাম্বারটিকে দ্বিতীয় নাম্বারটি দিয়ে ভাগ করছে। এরপর যে রেজাল্টটি পাচ্ছি সেই রেজাল্টটি আমরা রিটার্ন করিয়ে দিচ্ছি। অর্থাৎ মেথডের নাম থেকেই আসলে আমরা বুঝতে পারছি এই মেথডটি আসলে দুটি নাম্বারে ভাগফল নির্ণয় করে এবং এখানে আসলে করছেও তাই। সুতরাং 10 এবং 5 এই দুটি ভ্যালু যদি আমরা ডিভাইড টু নাম্বারস মেথডে পাস করিয়ে দেই, ডিভিশনে আমরা অবশ্যই 2 মানটি পাবো। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। হ্যালো প্রোগ্রামার্স এটি এসেছে উপরের প্রিন্টএলএন থেকে এবং সবশেষের প্রিন্টএলএনটি থেকে আমরা দেখতে পাচ্ছি 2.0 এই মানটি প্রিন্ট হয়েছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা এই কাজটি তো চাইলে এখানে না করে এখানেও করতে পারতাম এবং সবশেষে আমরা রিটার্ন না করে এমন করতে পারতাম যে রেজাল্ট ডট প্রিন্টএলএন। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি আমরা তো চাইলে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুটি মানকে ভাগ করিয়ে সেই রেজাল্টটিকে মেইন মেথডের ভেতর থেকেও প্রিন্ট করাতে পারতাম। তাহলে আমরা আলাদা করে কেন একটি মেথড ক্রিয়েট করে সেই মেথডটিকে কল করলাম? যদি এই প্রশ্নটি মাথায় আসে, এর কারণ হলো তোমরা একটু চিন্তা করে দেখো, আমি যদি এই ভাগফল নির্ণয়ের অংশটুকুকে প্রোগ্রামের অন্য কোথাও ব্যবহার করতে চাই, সেখানে আমাদের একইভাবে একই কোডটি লিখতে হবে। এভাবে আমি যদি 10টি জায়গায় একই ধরনের আউটপুট পেতে চাই, আমাকে 10 বার ফাংশনালিটি টুকু ইমপ্লিমেন্ট করতে হবে। তোমরা চিন্তা করে দেখো, এই ফাংশনালিটি আমরা 2 লাইনে যদিও এখানে করছি, এটি যদি আরো বেশি লাইনের হয়, সেক্ষেত্রে আমরা যেটি করছি, আমরা সব জায়গাগুলোতেই একই কোড ডুপ্লিকেট করছি, যে কারণে আমাদের কোডে রিডান্ডেন্সি বাড়তে থাকছে। এটি না করে আমরা যখন একটি মেথড ক্রিয়েট করেছি, এতে করে সুবিধা হবে যা আমি আননেসেসারি অংশগুলোকে ডিলিট করে দিচ্ছি, আনকমেন্ট করছি এই দুটি লাইনকে। এবার আমার যদি দুটি সংখ্যার মধ্যে ভাগফল নির্ণয় করতে হয় এবং সেটি যদি প্রোগ্রামের ভিন্ন ভিন্ন পজিশন থেকে করতে হয়, সেক্ষেত্রে আমি যেটি করব, যে পজিশনে আমাদের দুটি নাম্বারের ডিভিশন ক্যালকুলেট করতে হবে সেই পজিশন থেকে আমি এই মেথডটিকে কল করিয়ে দেব। অর্থাৎ আমি একটি লাইনে এই মেথডটিকে কল করানোর মাধ্যমে একটি পার্টিকুলার ফাংশনালিটিকে রিউজ করার ক্যাপাবিলিটি পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কোনো পার্টিকুলার ফাংশনালিটিকে একটি মেথডের মাধ্যমে লিখব, তখন সেটি আসলে কোডের রিডান্ডেন্সি কমিয়ে দিচ্ছে, একই সাথে আমাদের একটা চাঙ্ক অফ কোডের ফাংশনালিটিকে রিউজ করার ক্যাপাবিলিটি দিচ্ছে এবং সেই সাথে এটি আসলে পুরো প্রোগ্রামের রিডেবিলিটিও অনেক গুণে বৃদ্ধি করছে। আমার এই ফাংশনটি যদি অনেক বড় হয় এবং সব জায়গাতেই যদি আমি এই কোডটি লিখে রাখি, তাহলে যেটি করতে হবে, যত পজিশনে এই কোডটি লিখবো তত পজিশনে আমাকে কোডটি বারবার পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে এটি আসলে কি করা হচ্ছে। সেই তুলনায় আমি যদি ফাংশন আকারে বা মেথড আকারে এই কোডটিকে লিখি, সেই ক্ষেত্রে যেটি হবে, আমি একবার মেথডটি পড়বো এবং সব জায়গাতেই আমি বুঝতে পারবো এটি আসলে এই ফাংশনালিটি টুকুকেই রিপ্রেজেন্ট করছে। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। আমরা জেনেছি একটি ফাংশন বা একটি মেথড ডিক্লেয়ার করার সময় যে ভেরিয়েবল গুলোকে আমরা কমা দিয়ে লিখি, এগুলোকে ওই মেথডের প্যারামিটারস বলা হয়। ফাংশনটি বা মেথডটি যখন কল করা হয়, তখন যে ভ্যালুগুলো আমরা পাস করি সেটিকে আসলে আমরা প্যারামিটারস বলবো না, এগুলোকে তখন আর্গুমেন্ট বলা হয়। লেকচার 24-এ আমরা বেসিক ক্যালকুলেটর একটি ফাংশন লিখে রেখেছিলাম। চলো আমরা দেখি এই মেথডটিকে আমরা ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। এই অংশটুকুকে আমি কমেন্ট আউট করিয়ে দিচ্ছি। লেকচার 24-এর অংশটুকু আমি কপি করে নিয়ে আসলাম। এই পুরো প্রোগ্রামের এই অংশটুকুকে আমরা কিন্তু চাইলে একটি ফাংশনের মাধ্যমে লিখতে পারি। এটি আসলে কি করছে, এটি আসলে অপারেটর যে ইনপুটটি রয়েছে তার উপর বেস করে দুটি সংখ্যার মধ্যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করছে, রাইট? অর্থাৎ আমরা যদি এই অংশটুকুকে একটি ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যারামিটার হিসেবে তিনটি প্যারামিটারের প্রয়োজন হবে। একটি হচ্ছে অপারেটর, একটি হচ্ছে ফার্স্ট নাম্বার, অপরটি হচ্ছে সেকেন্ড নাম্বার, যেখানে এই নাম্বার দুটি হবে ডাবল টাইপের এবং অপারেটরটি হবে ক্যারেক্টার টাইপের। যেহেতু আমরা এই অংশে ম্যাথমেটিক্যাল অপারেশন করছি এবং আমরা রেজাল্ট আউটপুট আকারে চাই, সেক্ষেত্রে আমরা সেই ফাংশনটির রিটার্ন টাইপ হিসাবে রেজাল্টকে রিটার্ন করতে পারি এবং রেজাল্ট যেহেতু ডাবল টাইপ, তাহলে আমরা বলতে পারি আমাদের ফাংশনের রিটার্ন টাইপও আমরা ডাবল রাখতে পারবো। আমি যেটি করতে পারি, এই অংশটুকুকে আমি কপি করছি। এরপর আমি যদি আরেকটি ফাংশন লিখতে চাই, আমাকে যেটি করতে হবে, এই ক্লাসের ভেতরে এই বিষয়টি মনে রাখবে, ফাংশনগুলো অবশ্যই ক্লাসের ভেতরে লিখতে হবে এবং একটি ফাংশন অবশ্যই অন্য একটি ফাংশনের ভেতরে হওয়া যাবে না, একটি ফাংশন আরেকটি ফাংশনের বাইরে হতে হবে। এর পজিশনটি যে কোনো জায়গায় হতে পারে, এটি হতে পারে মেইনের উপরে বা মেইনের নিচে, অথবা ডিভাইড টু নাম্বারস এর নিচেও এটি লিখলে কাজ করবে। আমি অ্যাক্সেস মডিফায়ার হিসেবে লিখলাম পাবলিক, যেহেতু আমার রিটার্ন টাইপ লিখতে হবে এবং আমি আমার ফাংশনালিটি অনুসারে আমি জানি যে আমার রিটার্ন টাইপ হবে ডাবল, সুতরাং আমি লিখতে পারি ডাবল। এরপর আমাকে একটি মেথডের নাম দিতে হবে। এক্ষেত্রে যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমরা মেথডের নাম দিতে পারি ক্যালকুলেট, যেটি আসলে ডাবল ফার্স্ট নাম্বার, ডাবল
সেকেন্ড নাম্বার এবং সেই সাথে একটি ক্যারেক্টার অপারেটর রিসিভ করে এবং আমার যে কোডটুকু রয়েছে এটিকে আমি এখানে পেস্ট করিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যেটি করলাম, ক্যালকুলেট নামের একটি মেথড ডিক্লেয়ার করলাম, দুটি ডাবল টাইপের ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার এবং একটি ক্যারেক্টার টাইপের অপারেটর ভ্যালুকে রিসিভ করে। তোমাদের মাথায় হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আমার কি এই প্যারামিটার গুলোর নাম, যে আর্গুমেন্ট গুলো এখান থেকে পাস করব, তার সাথে হুবহু সেম হতে হবে কিনা? এটি আসলে সেম হওয়ার কোনো দরকার নেই। আমি এখানে নাম্বার ফার্স্ট নাম্বারের পরিবর্তে নাম্বার 1 ও লিখতে পারতাম। সেক্ষেত্রে আমাকে এই সব ফার্স্ট নাম্বার গুলোকে নাম্বার 1 এ পরিবর্তন করিয়ে দিতে হতো। আমি পরিবর্তন করতে চাচ্ছি না জন্যই এখানে প্যারামিটারের নাম ফার্স্ট নাম্বার লিখেছি। তাহলে এই অংশটুকু আমরা ইমপ্লিমেন্ট করলাম ক্যালকুলেট এই মেথডের মাধ্যমে এবং আমরা চাই এখানে যে ক্যালকুলেটেড রেজাল্টটি রয়েছে এটি আসলে সবশেষে রিটার্ন হোক। সুতরাং আমরা রেজাল্টটিকে ক্যালকুলেট মেথডের সর্বশেষ লাইনে রিটার্ন করিয়ে দিলাম। তাহলে আমরা এই কোডটুকুকে মুছে ফেলতে পারি এবং আমরা ক্যালকুলেট এই মেথডটিকে কল করিয়ে দিতে পারি এখান থেকে। কিন্তু এখানে সমস্যা যেটি হচ্ছে, আমরা মেইন মেথড যেহেতু স্ট্যাটিক, আমরা নন স্ট্যাটিক ক্যালকুলেট মেথডটিকে কল করতে পারবো না। তাই আমাদের পাবলিকের পরে স্ট্যাটিক কিওয়ার্ডটি ব্যবহার করিয়ে দিতে হবে। চিন্তার কোনো কারণে এটি নিয়ে পরবর্তীতে ডিটেইলস আলোচনা করলেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি কি হচ্ছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ শুরুতে আমাদেরকে ফার্স্ট নাম্বার এই ভ্যালুটি পাস করিয়ে দিতে হবে। আমাদের কাছে ফার্স্ট নাম্বার একটি ভেরিয়েবল রয়েছে, এটি আমরা পাস করলাম। এরপর সেকেন্ড নাম্বার পাস করাতে হবে এবং এরপর আমরা অপারেটর ভ্যালুটি পাস করিয়ে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হোয়াইল লুপের ভেতরে ক্যালকুলেট নামের একটি মেথড কল হয়েছে, যেটি আসলে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং অপারেটর উপর বেস করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করিয়ে একটি ভ্যালু রিটার্ন করবে। এই ভ্যালুটি আসলে আমরা রেজাল্ট ভেরিয়েবলে অ্যাসাইন করছি এবং এরপর আমরা রেজাল্ট ভ্যালুটিকে প্রিন্ট করছি। এই প্যারামিটারের নেম এবং আর্গুমেন্টের নেম একই হতে হবে না, এটি আমি আগেই মেনশন করেছি। একইভাবে এই ক্যালকুলেট মেথডটি রেজাল্ট যেহেতু রিটার্ন করছে, সুতরাং এই রেজাল্ট এবং এই রেজাল্ট যে একই নামের হতে হবে এরকমও কোনো নিয়ম নেই, এটি যে কোনো নামের হতে পারে। একটা বিষয় এখানে আসলে একটু বলে রাখি, যখন আমরা একটি মেথড ডিক্লেয়ার করি তখন মেথডের বডি যেটিকে বলছি আমরা কার্লি ব্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত, এই অংশটুকুকে বলা হয় মেথডের স্কোপ। এর মধ্যে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করব সেই ভেরিয়েবল গুলো আসলে এই মেথডের ভেতরেই পরিচিত থাকবে। এই মেথডের বাইরে আসলে আমরা ওই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারবো না। এই কারণেই আমি যদি এই মেইন মেথডের ভেতরে একটি ফার্স্ট নেম নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করি অথবা রেজাল্ট নামের কোন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এই রেজাল্ট এবং একই নামের আরেকটি ভেরিয়েবল যদি আমি ক্যালকুলেট মেথডের ভেতরে ডিক্লেয়ার করি, তাহলে এই রেজাল্ট দুটো আসলে ভিন্ন ভিন্ন রেজাল্টকে মিন করে। অর্থাৎ এই রেজাল্টটির স্কোপ হচ্ছে এই ক্যালকুলেট মেথডের ভেতরে, এই ক্যালকুলেট মেথডটির ভেতরেই আসলে এর পরিচিতি বিদ্যমান। ক্যালকুলেট মেথডের বাইরে এই রেজাল্টের কোনো অস্তিত্ব নেই। এই কারণে একই নামের ভেরিয়েবল আমরা যদি ভিন্ন ভিন্ন মেথডের ভেতরে লিখি, সেক্ষেত্রে জাভা আমাদের কোনো কমপ্লেইন করবে না। কিন্তু আমরা এর আগেও দেখেছি একই মেথডের ভেতরে আমরা যদি একই নামের একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে জাভা আসলে এটি আমাদের করতে দেয় না। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটি নাম্বার দিতে বলা হচ্ছে। আমি ইনপুট দিচ্ছি 15 স্পেস, আমি অপারেটর হিসেবে দিচ্ছি প্লাস, আমি দিচ্ছি 27। ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি নাম্বার ইনপুট আকারে নেওয়া হবে এবং সেই সাথে অপারেটরটি ইনপুট নেওয়া হবে। এরপর এই ক্যালকুলেট মেথডটি কল হবে, যেখানে আমরা পাস করছি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং অপারেটর। যে কারণে আমি যদি কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে এটি নেভিগেট হয়ে ক্যালকুলেট মেথডে চলে যাবে। উপরের এই ফার্স্ট নাম্বারটি আসলে অ্যাসাইন হবে এই ফার্স্ট নাম্বার ভেরিয়েবলে, একইভাবে সেকেন্ড নাম্বার অ্যাসাইন হবে সেকেন্ড নাম্বারে এবং অপারেটরটি আসলে অ্যাসাইন হবে এই অপারেটর ভেরিয়েবলে। এরপর এই অপারেটরের উপর বেস করে আমরা রেজাল্ট ক্যালকুলেট করছি। যদি যোগ হয় আমরা যোগ করছি, বিয়োগ হলে বিয়োগ করছি, গুণ হলে গুণ এবং ভাগ হলে ভাগ করছি। এরপর আমরা রেজাল্ট যেটি পাচ্ছি সেটি আসলে রিটার্ন করে দিচ্ছি। যে কারণে আমার 15 এবং 27 এই দুটি নাম্বার যুক্ত হয়ে রেজাল্টে আমরা পাবো 42। পুনরায় আমি যদি কন্ট্রোল চেপে ক্যালকুলেট বাটনটিতে ক্লিক করি, তাহলে এটি যে জায়গা থেকে কল হয়েছে সেখানে চলে যাবে। সুতরাং আমরা এখান থেকে 42 রিটার্ন করে দিলাম, যেটি আসলে অ্যাসাইন হবে এই রেজাল্ট ভেরিয়েবলে। এটি আসলে মেইনের ভেতরের রেজাল্ট। এরপর আমরা রেজাল্টের ভ্যালুকে আউটপুটে দেখাচ্ছি। আমি মনে করি তোমাদের কাছে জাভাতে মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথডের কম্পোনেন্ট গুলো কি কি, মেথড কিভাবে কল করতে হয়, মেথডের রিটার্ন টাইপকে কিভাবে কোন একটি ভেরিয়েবলে অ্যাসাইন করিয়ে সেটিকে পুনরায় ব্যবহার করতে হয়, এই সবগুলো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বিষয়টি যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা পুনরায় ভিডিওটিকে দেখতে পারো এবং আমার এক্সপ্লেইন করা বিষয়গুলো তোমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে, তোমরা নিজেরাই বিভিন্ন ধরনের মেথড ক্রিয়েট করার মাধ্যমে এবং কল করার মাধ্যমে যদি প্র্যাকটিস করতে থাকো, আমি আশা করছি তোমাদের কাছে জাভার মেথড বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।